এখন আমরা যেই টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, গতির ত্বরণ এবং মন্দন। তো চলো ত্বরণ এবং মন্দন সম্পর্কে আলোচনা করা যাক। ত্বরণ। আমরা ত্বরণ সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেই। ত্বরণ বা এসিলারেশন বা ত্বরণ। তো ত্বরণ কি? একক সময়ে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। একক সময়ে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে, বা আমরা অন্যভাবে বলতে পারি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ধরা যাক একটি বস্তু স্থির, ইউ আধিবেগ নিয়ে স্থির, এবং বস্তুটির উপর বল প্রয়োগ করার পর বস্তুটির অবস্থানের পরিবর্তন হয়। যেহেতু বস্তুটির উপর বল প্রয়োগের ফলে বস্তুটির অবস্থানের পরিবর্তন হয়, ফলে তার বেগেরও পরিবর্তন হয়। ধরা যাক শুরুতে বস্তুটির বেগ ছিল ইউ এবং পরবর্তীতে তার বেগ হয় বি। যেহেতু বস্তুর শুরুতে স্থির ছিল এবং স্থির বস্তুর উপর এফ বল প্রয়োগ করায় বস্তুটি ভি বেগ প্রাপ্ত হয়, তাহলে উক্ত ক্ষেত্রে বস্তুর বেগের পরিবর্তন হয়। কিছুক্ষণ পূর্বেই আমি বলেছিলাম ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। যেহেতু উক্ত ক্ষেত্রে বস্তুর বেগের পরিবর্তন ঘটে, তাহলে উক্ত ক্ষেত্রে ত্বরণের সৃষ্টি হয়। ধরা যাক বস্তুটির উপর এফ বল প্রয়োগ করায় ইউ আধিবেগ নিয়ে টি সময় চলে বস্তুটির বেগ হয় বি। তো উক্ত ক্ষেত্রে বলা যায় ত্বরণ সমান বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তো উক্ত ক্ষেত্রে বেগের যে পরিবর্তন তা হচ্ছে ভি মাইনাস ইউ এবং সময় ছিল টি। তাহলে আমরা বলতে পারি ত্বরণ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তো অনুরূপভাবে আমরা বলতে পারি ত্বরণ সমান বেগ বাই সময়, আবার বেগ সমান সরণ বাই সময় ডিভাইডেড বাই সময়, বা আমরা লিখতে পারি সরণ বাই সময় গুণ 1 বাই সময় ইকুয়াল সরণ ডিভাইডেড বাই সময় স্কোয়ার। সরণের মাত্রা হচ্ছে এম, সময়ের মাত্রা সরণের একক মিটার এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। তো এখান থেকে লেখা যায় ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এদের মাত্রা হবে সরণের মাত্রা এল, সময়ের মাত্রা টি স্কোয়ার, অর্থাৎ এল টি ইনভার্স 2। তাহলে উক্ত ক্ষেত্রে বলা যায় ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণের মাত্রা এল টি ইনভার্স 2। ত্বরণ অনুরূপভাবে আমরা বলতে পারি ধনাত্মক ত্বরণ হচ্ছে ধনাত্মক, আর অপর দিকে মন্দন কি সেটা সম্পর্কে আমাদের জানা উচিত। মন্দন বেগ হ্রাসের হারকে মন্দন বলে, অর্থাৎ সময় পরিবর্তনের সাথে সাথে যদি বস্তুর বেগের মান হ্রাস পায় তাকে মন্দন বলে, অর্থাৎ ঋণাত্মক ত্বরণকেই মন্দন বলে। তো ত্বরণ হচ্ছে ধনাত্মক এবং মন্দন হচ্ছে ঋণাত্মক। তো ত্বরণ এ পজিটিভ এবং মন্দন এ হচ্ছে নেগেটিভ। তো এখন ত্বরণ সম্পর্কিত আর কিছু তথ্য জেনে নেওয়া যাক। ত্বরণকে দুই ভাগে ভাগ করা যায়, সমত্বরণ এবং অসমত্বরণ। প্রথমেই সমত্বরণ কি? যদি কোনো বস্তুর বেগ সমান সময়ে সমান হারে বৃদ্ধি পায় তাকে সমত্বরণ বলে। অন্যদিকে যদি কোনো বস্তুর বেগ সমান সময়ে সমান হারে বৃদ্ধি না পায় তাকে বলা হয় অসমবেগ। তো ধরা যাক চলমান একটি বস্তু
কিছু সময় চলে এবং তাদের ক্ষেত্রে বেগ হয় যথাক্রমে 2 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড এবং 10 মিটার পার সেকেন্ড। তো উক্ত ক্ষেত্রে দেখা যায় প্রতি সেকেন্ডে তাদের বেগের পার্থক্য 2 মিটার পার সেকেন্ড। যেহেতু প্রতি সেকেন্ডে তাদের বেগের পার্থক্য 2 মিটার পার সেকেন্ড হয়, তাহলে বলতে পারি উক্ত ত্বরণ হচ্ছে সমত্বরণ। কারণ আমি কিছুক্ষণ আগে বলেছি, যদি সময় পরিবর্তনের সাথে সাথে বেগের পরিবর্তন সমান হয় তাহলে উক্ত ত্বরণটা হচ্ছে সমত্বরণ। উক্ত ক্ষেত্রে প্রত্যেক সেকেন্ডে বেগ 2 মিটার পার সেকেন্ড টন বৃদ্ধি পায়। যেহেতু বেগ প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়, তাহলে উক্ত ত্বরণ হচ্ছে সমত্বরণ। অপরদিকে সময় পরিবর্তনের সাথে যদি বস্তুর বেগের পরিবর্তন সমান না হয় তাকে বলা হয় অসমত্বরণ। ধরা যাক বস্তুটি কিছু সময়ব্যাপী চলছিল এবং তাদের বেগ যথাক্রমে 2 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড এবং 12 মিটার পার সেকেন্ড। তো উক্ত ক্ষেত্রে তাদের বেগের পরিবর্তন প্রথম ক্ষেত্রে 1 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় ক্ষেত্রে 2 মিটার পার সেকেন্ড, তৃতীয় সেকেন্ড 3 মিটার পার সেকেন্ড এবং চতুর্থ সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড। উক্ত ক্ষেত্রে তাদের বেগ সমান সময়ে সমান হারে বৃদ্ধি পায়নি। যেহেতু তাদের বেগ সমান সময়ে সমান হারে বৃদ্ধি পায়নি, অর্থাৎ উক্ত ত্বরণ হচ্ছে অসমত্বরণ। তো এই ছিল ত্বরণ এবং মন্দন নিয়ে আলোচনা। আশা করি ত্বরণ এবং মন্দন সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। যদি ত্বরণ এবং মন্দন সম্পর্কে বুঝতে পারো তবে চলো আমরা এখন গতির সমীকরণ নিয়ে আলোচনা করি। গতির সমীকরণ। তো গতির সমীকরণ ছিল v = u plus at, v square = u square plus twice s, s = ut plus half of at square এবং s = u plus b divided by 2 whole into t। তো উক্ত সমীকরণে মোট 5টি রাশি কাজ করে। u আদিবেগ, v শেষ বেগ, s সরণ, a ত্বরণ এবং t হচ্ছে সময়। তো প্রথমেই আমরা প্রথম সমীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করি। v = u plus at। ধরা যাক একটি বস্তু u আধিবেগ নিয়ে চলছে। u আধিবেগ বিশিষ্ট বস্তুর উপর F বল প্রয়োগ করায় সেটি t সময় চলে v বেগ প্রাপ্ত হয়। তাহলে বস্তুটির শুরুতে বেগ ছিল u যা আদিবেগ এবং t সময় চলার পর তার বেগ হয় v। তো বস্তুটির বেগের পরিবর্তন হচ্ছে v - u এবং সময় প্রয়োজন ছিল t। তো আমরা জানি বেগের পরিবর্তন এবং বেগের পরিবর্তনকে যদি সময় দ্বারা ভাগ করা হয় যে মান পাওয়া যায় তাই হচ্ছে ত্বরণ। অর্থাৎ আমরা বলতে পারি a = v - u by t, which implies v - u equal at, অর্থাৎ v = u plus at। তাহলে আমরা বলতে পারি v = u plus at। তো বস্তুটি যখন শুরুতে স্থির ইউ বিন্দুতে ছিল বা যখন বস্তুটি চলতে শুরু করেছিল তার পূর্ব মুহূর্ত পর্যন্ত বস্তুটি ছিল স্থির, অর্থাৎ আমরা বলতে পারি u = 0। যদি u = 0 হয় তাহলে লিখতে পারি v = u plus at। উক্ত ক্ষেত্রে যদি ত্বরণ a সমান হয় অর্থাৎ ধ্রুবক হয়, যদি প্রত্যেক সেকেন্ডে বেগের পরিবর্তন সমান হয় অর্থাৎ ত্বরণের মান সুষম হয়, তবে a বা ত্বরণকে আমরা ধ্রুবক বলতে পারি।
কারণ ধ্রুবক হচ্ছে সেই মান যে মানের পরিবর্তন হয় না। যদি একে ধ্রুবক ধরা হয় তবে লেখা যায় বি সমানুপাতিক টি। অর্থাৎ উক্ত ক্ষেত্র থেকে আমরা বলতে পারি স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তু সমান সময়ে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তু সময় পরিবর্তনের সাপেক্ষে বেগের পরিবর্তন ঘটে। অর্থাৎ বি সমানুপাতিক টি। এই ছিল প্রথম সমীকরণ, অর্থাৎ ভি ইকুয়াল ইউ প্লাস এটি এর বিস্তারিত তথ্য। তো এখন পরবর্তী সমীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। S equal u plus b divided by 2 whole into t. গড় দ্রুতি কিছুক্ষণ আগেই পার্ট 1-এ আমরা দ্রুতি এবং গড় দ্রুতি সম্পর্কে কিছু আলোচনা করেছি। গড় দ্রুতি সমান লেখা যায় মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। অর্থাৎ গড় দ্রুতি v বার সমান মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। অন্যভাবে আমরা বলতে পারি আদিবেগ এবং শেষ বেগের গড় মানকে গড়বেগ বলে। ধরা যাক একটি বস্তু আদিবেগ ইউ, বস্তুটির উপর বল প্রয়োগ করায় টি সময় চলে ভি বেগ প্রাপ্ত হয়। তো বস্তুটির উপর এফ বল প্রয়োগ করায় বস্তুটি টি সময় চলে এবং বি বেগ প্রাপ্ত হয়। তো বস্তুটির শুরুতে বেগ ছিল ইউ এবং পরবর্তী বেগ ছিল ভি। তাহলে উক্ত ক্ষেত্রে আমরা বলতে পারি আদি বেগ এবং শেষ বেগের গড় মানকে গড় বেগ বলে। তাহলে বলা যায় বি ভার ইজ ইকুয়াল টু ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2। তো এটা ধরা হোক সমীকরণ 1 এবং এটা সমীকরণ 2। তো 1 হতে পায় বি ভার ইজ ইকুয়াল টু এস বাই টি বা এস ইজ ইকুয়াল টু বি ভার টি। আমরা জানি বি ভার ইকুয়াল ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2। তো বি ভার সমান লেখা যায় ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল ইন্টু টি। অর্থাৎ এস ইকুয়াল ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল ইন্টু টি। তো আমরা দ্বিতীয় সমীকরণ সম্পর্কেও বিস্তারিত জেনে নিলাম। তো আশা করছি তোমরা এই দুটি সমীকরণ অবশ্যই ভালোভাবে বুঝতে পেরেছ। তো এখন পরবর্তী সমীকরণ S equal ut plus half of 8 square। তো দ্বিতীয় সমীকরণটি ছিল S equal u plus b divided by 2 whole into t। তো আমরা বলতে পারি একটি বস্তু u আধিবেগ নিয়ে t সময় চলে v বেগ প্রাপ্ত হয়। বস্তুটি ইউ আধিবেগ নিয়ে টি সময় চলে এবং উক্ত ক্ষেত্রে তার ত্বরণ হয় এ এবং শেষ বেগ হয় বি। তো আমরা তৃতীয় সমীকরণ থেকে উক্ত সমীকরণটি প্রতিপাদন করতে পারি। তো দ্বিতীয় সমীকরণ থেকে আমরা জানি এস ইকুয়াল ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল ইন্টু টি। তো আমরা জানি ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তো উক্ত সমীকরণে এস ইকুয়াল ইউ প্লাস বি ডিভাইড বাই 2 হোল ইন্টু টি। তো আমরা যে সমীকরণটি নিয়ে আলোচনা করছি সেই সমীকরণে শেষ বেগের প্রয়োজনীয়তা নেই। যেহেতু শেষ বেগের প্রয়োজনীয়তা নেই তাই উক্ত সমীকরণে ভি এর মান বসিয়ে ভি সমান সমান আমাদের জানা আছে ইউ প্লাস এটি। তো লেখা যায় ইউ প্লাস বি এর পরিবর্তে লেখা যায় ইউ প্লাস এটি ডিভাইড বাই 2 হোল ইন্টু টি। তো এখানে লেখা যায় 2u টি প্লাস 8 স্কোয়ার ডিভাইড বাই 2। তো এখানে 2 বাদ, তো ইউটি প্লাস এখানে যদি লেখা হয় তাহলে লিখতে পারি হাফ 8 স্কোয়ার। অর্থাৎ এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ 8 স্কোয়ার।
এই ছিল গতির সমীকরণের বিস্তারিত বিষয়। তো আশা করি তোমরা গতির সমীকরণ ভালোভাবে বুঝতে পেরেছ। আর গতির সমীকরণটা অবশ্যই তোমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে, কারণ এই সমীকরণগুলো কাজে লাগিয়ে তোমরা এই অধ্যায়ের যত গাণিতিক সমস্যা সেগুলো সমাধান করতে পারবে। এখন আমরা পড়ন্ত বস্তু সম্পর্কে কিছু কথা বলবো বা আলোচনা করব। তো বিজ্ঞানী গ্যালিলিও 1665 সালে পড়ন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে 3টি সূত্র প্রদান করেন। তো তার এই সূত্রগুলি প্রদানের ক্ষেত্রে 2টি শর্ত প্রযোজ্য ছিল। 1, মুক্তভাবে পড়ন্ত বস্তু 2 নম্বর শর্ত, বিনা বাধায়। অর্থাৎ সেই সূত্রগুলি প্রদান করার পূর্বে যে 2টি শর্ত প্রয়োগ করেন তা হচ্ছে মুক্তভাবে পড়ন্ত বস্তু এবং বিনা বাধায়। অর্থাৎ বিজ্ঞানী গ্যালিলিও সূত্রটি প্রদান করতে গিয়ে প্রথমেই 2টি শর্ত প্রয়োগের মাধ্যমে সূত্রগুলো ব্যাখ্যা করেন। তিনি বলেন, স্থির অবস্থান থেকে মুক্তভাবে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ বিনা বাধায় বলতে তিনি যে বিষয়টা বোঝাতে চেয়েছেন তা হচ্ছে বাতাসের বাধা। যদি বাতাসের বাধা কাজ না করে তাহলে সেই ক্ষেত্রে স্থির অবস্থান থেকে মুক্ত হয়ে পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করার কথা। যদি বিনা বাধায় এক টুকরো পাথর এবং এক টুকরো কাগজ মুক্তভাবে নিচে ফেলা হয় তাহলে সেক্ষেত্রে পাথরটি এবং কাগজটি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, যা বাস্তবে কোনোভাবেই সম্ভব না। কিন্তু এখানে যেই 2টা শর্ত প্রয়োগ করা হয়েছে মুক্তভাবে এবং বিনা বাধায়, যদি বাতাসের বাধা না থাকে তাহলে অবশ্যই পাথর এবং কাগজটি একই সময়ে পড়বে। অর্থাৎ তার যে সূত্র সেটি হচ্ছে স্থির অবস্থান থেকে মুক্তভাবে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ পাথর এবং কাগজ 2টি একই সময়ে ভূমিতে পৌঁছাবে। নাম্বার 2, তিনি বলেছেন স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তুর বেগ। অর্থাৎ যদি কোনো বাধা না থাকে তাহলে নিচের দিকে পড়ন্ত বস্তু যেই বেগ প্রাপ্ত হয় তা ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ সময় পরিবর্তনের সাথে সাথে বেগ পরিবর্তিত হয়। অর্থাৎ লেখা যায় b সমানুপাতিক t। অর্থাৎ সময় পরিবর্তন হওয়ার সাথে সাথে প্রতিটি বস্তুর বেগ বৃদ্ধি পাবে। নাম্বার 3, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু অতিক্রান্ত উচ্চতা বা দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ যে দূরত্ব অতিক্রম করবে তা প্রাপ্ত সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ h সমানুপাতিক t²। এই ছিল পড়ন্ত বস্তু সম্পর্কিত বা বিজ্ঞানী গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্র সম্পর্কিত তথ্য। তো আশা করি তোমরা সবাই এই তথ্যগুলো বা এই আলোচনা থেকে যেই তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। এই অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমাদের আরও কিছু সমীকরণ সম্পর্কে জানা দরকার। নাম্বার 1, v = u + gt। নাম্বার 2, v² = u² + 2gh। নাম্বার 3, h = ut + half of at²। আমরা যে গতির সমীকরণগুলো পড়েছিলাম সেই সমীকরণে ত্বরণ ধরা হয়েছিল a এবং দূরত্ব ধরা হয়েছিল s। কিন্তু উক্ত 3টি সমীকরণে মাধ্যাকর্ষণজনিত কারণে যে ত্বরণ সৃষ্টি হয় অর্থাৎ অভিকর্ষ ত্বরণ, এখানে যেহেতু
সমীকরণটি পরন্ত বস্তুর ক্ষেত্রে, আর পরন্ত বস্তুর ক্ষেত্রে একটি বস্তুতে মাধ্যাকর্ষণ বলের প্রভাবে বেগ বৃদ্ধি পায়। যেহেতু মাধ্যাকর্ষণ বলের প্রভাবে বেগ বৃদ্ধি পায়, তাই উক্ত ক্ষেত্রে ত্বরণ এ এর পরিবর্তে জি ব্যবহার করা হয়েছে, এবং যেহেতু বস্তুটি মুক্তভাবে ভূমিতে আসে, তাই এখানে দূরত্ব এস এর পরিবর্তে ধরা হয়েছে এইচ। উক্ত তিনটি সমীকরণ বিজ্ঞানী গ্যালিলিওর তিনটি পরন্ত বস্তুর সমীকরণের রূপান্তর মাত্র, অর্থাৎ উক্ত তিনটি সমীকরণ পরন্ত বস্তুর সূত্রকেই সমর্থন করবে। এখন আমরা আর কিছু বিষয় সম্পর্কে একটু আলোচনা করব। মাধ্যাকর্ষণ বল বা অভিকর্ষ বল। অভিকর্ষ বল কি? পৃথিবী প্রতিটি বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, আর এই আকর্ষণকে বলা হয় অভিকর্ষ বল। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। তো অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু অভিকর্ষ ত্বরণ এক প্রকার ত্বরণ, তাই ত্বরণ এবং অভিকর্ষ ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং মাত্রা L/2। এখানে প্রশ্ন আসতে পারে তোমাদের জন্য, অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে কি বোঝায়? জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে কি বোঝায়? অর্থাৎ যেহেতু জি ত্বরণ বা অভিকর্ষ ত্বরণ বলতে সাধারণত বোঝায় বেগ বৃদ্ধির হার, তাহলে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে বোঝায় অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড 1 বৃদ্ধি পায়। অর্থাৎ যদি একটি বস্তু উপর থেকে নিচে আসার সময় তার বেগ প্রত্যেক সেকেন্ডে 9.81 বা 9.8 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়, তাহলে বুঝতে হবে সেখানে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ ধরা যাক কোনো একটি বস্তু প্রথম সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড 1 বেগ প্রাপ্ত হয়, দ্বিতীয় সেকেন্ডে 9.8 ইন্টু 2 মিটার পার সেকেন্ড 1 বেগ প্রাপ্ত হয়, এবং তৃতীয় সেকেন্ডে 9.8 ইন্টু 3 মিটার পার সেকেন্ড 1 বেগ প্রাপ্ত হয়। অর্থাৎ অভিকর্ষ ত্বরণ জি এর মান বলতে বোঝায়, জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে বোঝায় অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার 9.8 মিটার পার সেকেন্ড 1। অর্থাৎ যদি বস্তুর বেগ 9.8 বৃদ্ধি পায়, তাহলে আমরা বলতে পারি জি এর মান 9.8। তো এখানে আরও একটা বিষয় জানা দরকার, সেটা হচ্ছে আসতে পারে জি এর মান পৃথিবীর বিভিন্ন স্থানে ভিন্ন কেন? তো আমরা জানি পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, খানিকটা চ্যাপ্টা থাকায় পৃথিবীর কেন্দ্র থেকে ব্যাসার্ধ আর এর মানটাও ভিন্ন ভিন্ন হয়। অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে কখনো কখনো ব্যাসার্ধ আর এর মান বেশি, আবার কোনো কোনো মিনিটে আর এর মান কম। যেখানে আর এর মান কম সেখানে জি এর মান বেশি, আবার যেখানে আর বেশি সেখানে জি কম। পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চল আর এর মান সবচেয়ে কম হওয়ায় মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি। অর্থাৎ মেরু অঞ্চলে জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং পৃথিবীর কেন্দ্র থেকে বিষুবীয় অঞ্চল আর এর মান সবচেয়ে বেশি হওয়ায় জি এর মান সবচেয়ে কম। অর্থাৎ জি ইকুয়াল 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং সমুদ্রপৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে
অক্ষাংশে জি এর আদর্শ মান, যা 9.80665 মিটার পার সেকেন্ড স্কোয়ার অথবা 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হচ্ছে অভিকর্ষ বল, অভিকর্ষ ত্বরণ সম্পর্কিত কিছু তথ্য। তো আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছ। পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের পার্ট 1 এবং 2 তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা পদার্থবিজ্ঞানের এই গতি অধ্যায় ভালোভাবে বুঝতে পেরেছ, এবং যদি বুঝতে পারো তাহলে অবশ্যই বাসায় অনুসরণ করবে। যদি গতি অধ্যায়ের কোনো টপিকস তোমাদের বুঝতে সমস্যা হয়, কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যদি এই অধ্যায় যেই টপিকসগুলি ছিল সেগুলো তোমরা বুঝতে পারো, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং এখনই সাবস্ক্রাইব করবে। কেননা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমাদের ক্লাস নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছাবে না। তাই এখনই সবাই সাবস্ক্রাইব করে নাও।